নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদেরকে জানাই স্বাগত। গত শনিবার আমরা শেষ করেছিলাম যে লাইভ স্ট্রিমিং এই ইস্যুতে একেবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন, জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেন, সেখানে বৃষ্টিতে ভিজলেন এবং তারপরে বৈঠক হলো না। যদিও পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন যে সমস্ত শর্ত তারা তুলে নিয়ে শুধুমাত্র মিনিটস যে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাই তারা মেনে নিয়েছেন, কিন্তু তখন অনেক সময় পেরিয়ে গেছে। সরকারের বক্তব্য মোতাবেক যে তাদের আর সময় নেই, তারা আজকে আর বৈঠক করবেন না। যদিও আজকে আবার হঠাৎ করেই আমরা দেখলাম ঠিক সকাল 11টা বেজে 58 মিনিটে মুখ্য সচিবের কাছ থেকে চিঠি গেল জুনিয়র ডাক্তারদের কাছে এবং জুনিয়র ডাক্তারদেরকে লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে না, এই শর্ত দিয়ে চিঠি পাঠানো হলো 5টার সময় কালীঘাটে, একেবারে মুখ্যমন্ত্রীর বাসভবনে। কারণ আজকে সরকারি ছুটি, সেই কারণে নবান্নে নয়, একেবারে কালীঘাটের বাড়িতে মিটিং এর আহ্বান জানানো হলো। জুনিয়র ডাক্তাররা রাজি হলেন তাদের জিবি মিটিং এর পরে। দীর্ঘক্ষণ পরে তারা কথাবার্তা বললেন, দীর্ঘক্ষণ বৈঠক হলো এবং তারপরে অবশেষে তারা রাজি হলেন এবং তারা এখন রওনা দিয়েছেন 5টা 48 মিনিটে। অর্থাৎ মিটিং এর সময় যদিও পেরিয়ে গিয়েছে, 48 মিনিটে, 5টা 48 মিনিটে তারা রওনা দিলেন। এখন যেটা আমরা জানতে পারছি, আপডেট দেব, আপডেট ছবিও দেখাবো আপনাদেরকে। এখন যেটা জানতে পারছি, এখন মা ফ্লাইওভারে উঠেছে এই বাস, জুনিয়র ডাক্তারদের নিয়ে বাস। 5 দফা দাবি রয়েছে, তার মধ্যে পুলিশ কমিশনারের পদত্যাগ রয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ রয়েছে, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ রয়েছে, ডিসি সেন্ট্রালের পদত্যাগ রয়েছে। এই সমস্ত দাবি নিয়েই আলোচনা চান তারা। জুনিয়র ডাক্তাররা বলেছেন কর্মবিরতি নিয়ে কোনো আলোচনা চান না, তাদের দাবি মানা হয় কিনা সেটাই এখন অপেক্ষার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং অধ্যাপক সুকান্ত ঘোষ। আমার সঙ্গে থাকার কথা আগামী সময়, জানি না নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে কিনা, দেবজ্যোতি মজুমদার বিজেপি মুখপাত্র। এরা এই যে জুনিয়র ডাক্তাররা মিটিং এ যাওয়ার আগে অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দ তারা কি বলে গেলেন একবার দেখাবো। ভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে 2জন মিনিট টেকার থাকবে। কার্য বিবরণী যা আলোচনা হবে সেই মিনিটস লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং 2জন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে। তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে। দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। একেবারে পরিষ্কার দেবাংশু যে সিজ ওয়ার্ক রিলেটেড কোন রকম সিদ্ধান্ত জানিয়ে আসবেন না তারা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম আমরা বেশ সহনশীল, শনিবারেও দেখেছি আমরা, দারুণভাবে কথা বলেছেন আমরা যেটা দেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কি সহনশীল হচ্ছে না তোমরা? কারণ আজকে কিছুক্ষণ আগেই সময় কেনা নিয়ে বারবার অভিযোগ করে একটা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। না দেখুন, সময় যে কেনা হচ্ছে না এই ব্যাপারটা তো নয়। আমি একটা কথা বলি অয়নদা, আপনি আজ অব্দি সরকারের তরফ থেকে যে টাইম দেওয়া হয়েছে, আপনি একটা দিন বলুন টাইমের মধ্যে এরা পৌঁছেছিল কেউ? দেখুন, এটা ঠিক, এটা একটা কঠিন পরিস্থিতি। এখানে দুই পক্ষকে কিছু কিছু কম্প্রোমাইজ করতে হবে, করে একটা আলোচনার জায়গায় আসতে হবে। কারণ এখানে ডাক্তারদের কর্মবিরতি থাকবে কি থাকবে না তার উপরে আমার আপনার চেয়েও বড় কথা সাধারণ গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর তাদের চিকিৎসা পাওয়াটা নির্ভর করছে। ফলে স্বাভাবিকভাবে আপনি যদি সেই জায়গা থেকে দেখেন, সরকার কিন্তু পরপর নিজেরা কয়েক ধাপ করে এগিয়েছে। আপনি একদম প্রথম ঘটনা মনে করে দেখুন, সরকারের তরফ থেকে নিজে থেকে মেল এলো যে সরকার বসতে চায়। এই যে সরকারের তরফ থেকে মেল এলো,
প্রথম মেলটা কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে নয়, সরকারের থেকে এসেছিল। আন্দোলনকারীরা কি বললেন, যে এইখানে স্যার বলে উল্লেখ করা হয়েছে, ম্যাডাম বলে উল্লেখ করা নেই, তাই মহিলাদের অসম্মান করা হয়েছে। আবার সরকার একটা চিঠি পাঠালো, সেই রেসপেক্টেড জুনিয়র ডক্টরস বলে স্যার ম্যাডাম কিছুই উল্লেখ করা হলো না, করে তাদেরকে বলা হলো যে অনধিক 10 জনের টিম মেম্বার নিয়ে আপনারা আসুন। এবার জুনিয়র ডাক্তারদের থেকে পাল্টা মেল কি গেল, যে 10 জনে হবে না, আমাদের 26 জন মেম্বার আছে, কমপক্ষে 26 জনকে অ্যালাউ করতে হবে। আবার সরকারের তরফ থেকে মেল এলো, মেল এসে বলা হলো আপনাদের 10 জনে আমরা 26 জনে পারবো না, অনধিক 10 থেকে বাড়িয়ে 15 করা হলো, এবার আপনারা 15 জন নিয়ে আসুন। আবার তাদের তরফ থেকে মেল গেল, কি বলা হলো, যে আমাদের 26 জন থাকতে দিতে হবে, লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। আবার সরকার থেকে পাল্টা মেল এলো, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং আপনারা 15 জনের লোক নিয়ে আসুন, কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না। ওরা এই শর্তটা পাওয়ার পরই, কাগজটা দেখার পর ওখানে গেল। ওখানে যাওয়ার পর 26-এর মানে 15-র জায়গায় 26, 26-এর জায়গায় 30, 30-এর জায়গায় 34, 34 জনকে অ্যালাউ করলো নবান্ন। অর্থাৎ সরকার আরো এক ধাপ পিছিয়ে এলো এবং সরকার মেনে নিল মুখ্যমন্ত্রীর উপস্থিতি, সেটাও সরকার মেনে নিল। মেনে নেওয়ার পর একটা শুধুমাত্র অপশন লাইভ স্ট্রিমিং, সেটা সরকার মানতে চায়নি। সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, সেই কারণে এটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। তাহলে সরকার 15 জনের অধিক মানলো, 10 জনের অধিক মানলো, মুখ্যমন্ত্রীর উপস্থিতি মানলো, সরকার তাদের যে শর্তে তারা যে দাবি করতে ঘটনা রাজি হয়েছে ঘটেছে, যে গণজাগরণ বলা হচ্ছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সেখানে সরকার পক্ষের দায় থাকে তো, প্রশাসনের দায় থাকে তো। এই যে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি হোক, আন্দোলন অবস্থানে বসেছেন, সরকারকে তো পিছিয়ে আসতেই হবে, ব্যাকফুটে থাকতেই হবে সরকারকে। না, সরকারকে কেন ব্যাকফুটে থাকতে হবে? সরকারের দোষ কোথায় এখানে? তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত আছে এই খুন ধর্ষণের মামলায়? তৃণমূলের কোনো এমএলএ, তৃণমূলের কোনো এমপি, তৃণমূলের কোনো কাউন্সিলর, তৃণমূলের কোনো পঞ্চায়েত সদস্য না তো। উল্টে এই তৃণমূল কংগ্রেসেরই সরকার 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, যে সঞ্জয় রায়কে এখনো অব্দি সিবিআই নির্দোষ বলেনি। উল্টে আপনাদের চ্যানেলেই আমি খবর দেখেছি, আপনাদের নেটওয়ার্ক 18-এর খবর সারা ভারতবর্ষ জুড়ে প্রচারিত হয়েছে, যে সঞ্জয়ের ডিএনএ এর সাথে নির্যাতিতার দেহে যে সিমেন্ট পাওয়া গেছে তার ডিএনএ, নির্যাতিতার নখে যে চামড়ার অংশ পাওয়া গেছে তার ডিএনএ ম্যাচ করে গেছে। অর্থাৎ সঞ্জয় যে একটা কালপ্রিট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের যাবতীয় বিতর্ক সঞ্জয় ব্যতীত আর কেউ আছে কিনা। তাহলে এই সঞ্জয়কে গ্রেফতার কে করেছে? এই কলকাতা পুলিশ, এই সরকারের অধীনে। সরকার ব্যাকফুটে থাকবে কেন? সুকান্ত, এখনো কি এই রকম ভাবে অনড় থাকা উচিত জুনিয়র ডাক্তারদের, নাকি কর্মবিরতিতেই থাকা উচিত? এই 5 দফা দাবি পূরণ না হলে জুনিয়র ডাক্তাররা নরম না হওয়া উচিত, নমনীয় না হওয়া উচিত? দেখো অয়নদা, ঘটনা হচ্ছে যেটা আমরা ঘটনা পরম্পরায় দেখছি, যে আজকে যেটা মিটিং এর যে জায়গাটা করা হয়েছে সেখানে লাইভ স্ট্রিমিং কিন্তু থাকছে না। এবার প্রশ্ন হচ্ছে, তারা যেটা বললো যে মিনিট বিভিন্ন ভাবে স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন, তা লিখিত থাকবে। এবার ঘটনা, আমরা কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কোনো একটা বিখ্যাত হোক আর কুখ্যাত হোক একটা নিউজ চ্যানেলে, ওনাকে যখন প্রথম অবস্থায় যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল এবং সেখানে কিন্তু তিনি উঠে ল্যাপেল খুলে দিয়ে উঠে বেরিয়ে গিয়েছিলেন। তো আমরা লাইভ স্ট্রিমিং এর এই জন্যই বলছি যে লাইভ স্ট্রিমিং এ হয়তো এমন কোনো প্রশ্ন যদি থাকতো, কারণ জনতা, দেখো জনতা জনার্দন কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আইনদা। কারণ আজকে যখন ওরা খাবার নিয়ে গিয়েছিল, তখন কিন্তু ডাক্তাররা বলছে আপনার আগে খেয়ে নিন, তখন ওনারা তার মানে কি জনগণ এর বাইরে নয়। তাহলে সেই সার্বিক স্বার্থের দিক দিয়ে জনগণ যদি লাইভ স্ট্রিমিং তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বহু জায়গায় করেছেন, জুনিয়র ডাক্তারদের সাথেও হয়েছে 2019 সালে। সুতরাং আমার মনে হয় যে যদিও আজকের বৈঠকটা সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয়, যে দাবিগুলো তারা সামনে রাখছে, আমার মনে হয় না যে এটা একটা কোনো বৈঠকের মাধ্যমে হতে পারে। তবে এটাও কিন্তু ঘটনা যে সরকারের পক্ষ থেকে কিন্তু সংবেদনশীল মনোভাব ছিল, কারণ তারা কিন্তু বৈঠকে যেতে চাইছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং আন্দোলন স্থলে গিয়েছিলেন। এটা পজিটিভ দিক, আমি দুটো দিক বললাম। হয় কিন্তু লাইভ স্ট্রিমিংটা হলে হয়তো এমন কোনো প্রশ্নের সম্মুখীন উনি হতেন, হয়তো ওখান থেকে ওনাকে হয়তো ওই প্রশ্নের উত্তর দিতে পারতেন না বা কিছু হতো। তা এই কারণটা কিন্তু ঘটনা যে মানুষ কিন্তু জানতে চায়, যে মানুষরা আজকে এই রাস্তায় নেমেছে তারা কিন্তু জানতে চায়। এটা কিন্তু শুধুমাত্র ডাক্তারদের আপডেট দেব, কিন্তু তার আগে আমি একটু হরিশ মুখার্জি রোড ধরলো, মা ফ্লাইওভার থেকে ওই বাস, আমার সঙ্গে দেবজ্যোতি মজুমদারও এসে জয়েন করেছেন। আমি দেবাংশু কিছু একটু সরে আসি, কারণ পলিটিক্সে আসি। কারণ আজকে মিঠুন চক্রবর্তী ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আবার নবান্ন অভিযান হবে এবং আর হাওড়া ব্রিজে থেমে থাকবেন না, তারা একেবারে 14 তলা অব্দি পৌঁছে যাবেন। আবার সেই সরকার পক্ষকেই কিন্তু দায়ী করা হচ্ছে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, সরকার পক্ষ নমনীয় হওয়ার কারণ আছে কিনা।
কে বলেছেন এটা? মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, মিঠুন চক্রবর্তী কি পলিটিশিয়ান? তার কথার উত্তর দেবো। 6 মাস অন্তর অন্তর উদয় হন, তারপরে ওই হ্যালিস ধূমকেতুর মতো যেমন 75 বছর পর পর দেখা যায় ওরা হঠাৎ করে উদয় হন, তারপরে আবার ভ্যানিশ হয়ে যান। তিনি বিজেপির কবে একটা বিজেপিতে যোগ দিয়েছিলেন, আজকে এসে হঠাৎ করে ভাষণ দিচ্ছেন। পলিটিক্যালি মিঠুন চক্রবর্তীর কোনো বক্তব্যকে আমরা গুরুত্ব দিই না, তার বক্তব্যের কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা সময় কোনোটাই আমার নেই। আমি যে কথাটা বলতে চাইছি হুম। অয়নদা, সেটা হচ্ছে আমাদের সুকান্ত বাবু যে কয়েকটা কথা বললেন, যেটা ঠিকই তো, এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে রয়েছে, এটা ঠিক কথা। তাহলে আমার দুটো বক্তব্য আছে এখানে, এবং আরো একটা উনি উদাহরণ দিলেন কোন একটা চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় কবে উঠে চলে গিয়েছিলেন, 2012 সালের ঘটনা একটা এক্সাম্পল উনি দিলেন। পরিষ্কার হ্যাঁ, একেবারে। একদম একদম। কিন্তু আমার এখানে কয়েকটা কথা আছে। প্রথম কথা হচ্ছে 2019-এর যে এক্সাম্পল উনি দিলেন, 2019-এ এনআরএস এর যে একজন ডাক্তার যিনি মার খেয়েছিলেন এবং তার মাথা ফেটে গিয়েছিল, সেই অবস্থাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের যে ধর্মঘট বা সিজ অফ ওয়ার্ক, তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর যে লাইভ স্ট্রিমিং করে তাদের সঙ্গে আলোচনা, ওটা কিন্তু সাবজুডিস ম্যাটার ছিল না। এখানে সুকান্ত বাবু কি গ্যারেন্টি দিতে পারবেন এই আলোচনাতে যে 34 জন বসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, লাইভ স্ট্রিমিং ধরুন চলছেন, কেউ ভুলবশত মুখে একবার নির্যাতিতার নামটা উচ্চারণ করে ফেলবেন না? এই গ্যারেন্টি কি আমাদের সুকান্ত বাবু দিতে পারবেন যে ওখানে আজকে সিবিআই সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে, এবং আদালতেও দেখবেন আপনি হাইকোর্টের ক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন তদন্তের জিনিসপত্র মুখ বন্ধ খামে জমা দেন। এই যে মুখ বন্ধ খামে জমা দিতে হয়, এর কারণটা কি? কারণ তদন্তে এমন কিছু সেন্সিটিভ বিষয় থাকে যেগুলো জনসমক্ষে বলা যায় না। সেই বিষয়গুলো নিয়ে যদি সরকারের কাছে প্রশ্ন করে, সরকার হয়তো অফ ক্যামেরা তাদেরকে উত্তরটা দিতে পারে, কিন্তু অন ক্যামেরা সরকার সেই উত্তরগুলো দিতে পারে না, যেহেতু ইনিশিয়ালি এই তদন্তের সঙ্গে সরকার জড়িত ছিল, নাম্বার 1। আর নাম্বার 2, একটা কথা আমি বলি, যদি জনতার সঙ্গেই সম্পৃক্ত হয়ে থাকে এই আন্দোলন, যেটা আমি এগ্রি করি 100%, তাহলে আমি মনে করি এই যে জিবি মিটিং গুলো হচ্ছে জুনিয়র ডক্টরদের, এই জিবি মিটিং গুলোরও লাইভ স্ট্রিমিং হওয়া উচিত। কারণ এই জিবি মিটিং গুলোতে কি সিদ্ধান্ত হচ্ছে, কারা কি মন্ত্র দিচ্ছেন, কারা বেঁকে বসছেন, এটাও জনসাধারণের জানা উচিত। আভ্যন্তরীণ মিটিং বললে হবে না। কুণাল ঘোষ যে অডিও ভাইরাল করেছেন, কুণাল ঘোষ যে অডিও প্রকাশ করেছেন, এর সঙ্গে মিলে যাচ্ছে বিষয়টা। দেবাংশু যেটা দাবি করছে যে জিবি মিটিং এ কি হচ্ছে, এই পক্ষ ওই পক্ষ হয়ে যাচ্ছে কিনা জুনিয়র ডাক্তারদের, কুণাল ঘোষের দেওয়া এবং কারা ফুসমন্তর দিচ্ছেন আমরা দেখাবো বাইরে থেকে। আলোচনায় আসবো আবার। চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে রবিবার নয়া অডিও ক্লিপ প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথোপকথন শোনা যাচ্ছে। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা নিজেরা বৈঠক করেন। তারই অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। এতে স্পষ্ট জুনিয়র ডাক্তারদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে সিজন ডিপেন্ড করতে পারবে। এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খুলে রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবেছে। 23 জন মৃত্যু হয়েছে, এই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না। তুই জানিস সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনা জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? এটা আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড এথিক্যাল রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই মনে হয়। আজকে তো পুরো জিনিস না, রবিবার এই অডিও ক্লিপ পোস্ট করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর গলা শোনা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পক্ষে সওয়াল করেন, যা মানতে চায়নি জুনিয়র ডাক্তারদের একাংশ। অডিও ক্লিপটা আমিও শুনেছি, বলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। শনিবার আচমকা সেখানে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসেনি,
আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি। এরপর দুপক্ষের সহমতের ভিত্তিতে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত হয়। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা তো চা খেয়ে নাও। এর আগে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হয়। সেদিনও লাইভ স্ট্রিমিং ইস্যুতে বৈঠক হয়নি। শনিবার ফের একই ছবি, এবার কালীঘাট। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। তখন রাত 8:17। এর 43 মিনিট পরে লাইভ স্ট্রিমিং ছাড়া ভিডিওগ্রাফির শর্ত ছাড়া বৈঠকে রাজি হন চিকিৎসকেরা। তখন রাত 9টা। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। শনিবার রাতে শেষমেশ আর বৈঠক হয়নি। এরপর রবিবার সকালে কুণালের পোস্ট, জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও প্রকাশ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। আপনাদেরকে আপডেট দিই, আগামীকাল সুপ্রিম কোর্টে 10:30টায় শুনানি শুরু এবং তার আগে আজকে কালীঘাটে বাস পৌঁছে গেল। ওই আগের দিন শনিবার অনেকটা দূরে বাস রাখা হয়েছিল, কিন্তু এবার জুনিয়র ডাক্তার সহ বাসকে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরের রাস্তায় নিয়ে যাওয়া হলো। সেই ছবি আমরা দেখাবো। তবে দেবজ্যোতির কাছে আসব। দেবজ্যোতি, আপনারাও কি চান সমাধান সূত্র বেরোক, আজকে রফা সূত্র বেরোক? না হলে সাধারণ মানুষ, তারা তো চিকিৎসা পাচ্ছেন না। অবশ্যই আমরা চাই সেটা যে কোনো একখানা জায়গায় মিটমাট হোক জিনিসটা, কিন্তু মিটমাটের জন্য এই না যে রফা করতে গিয়ে আন্দোলনটা উঠে পড়ুক। এক, দেবাংশুবাবু যেটাকে বললেন সেটার সঙ্গে আমি সহমত নই। মিঠুনদার ব্যাপারে যেটাকে বললেন যে উনি কে, ওনার কথা দেবজ্যোতির নেটে সমস্যা হচ্ছে, গাড়িতে আছেন, কোথায় আছেন আমি জানি না, নেটে সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই যে আন্দোলনটাকে ভাঙার চক্রান্ত হচ্ছে দেবাংশু, এইটা বললেন সৌম্যদীপ, এবং জুনিয়র ডাক্তারদের একাংশ মনে করছে, হ্যাঁ জুনিয়র ডাক্তার যারা, যখন একটা আন্দোলন হয় আমি মনে করি দীর্ঘদিনের সাংবাদিক হিসেবে যে মতানৈক্য থাকেই, অনৈক্য একটা থাকেই, কিন্তু সেইখানে, হ্যাঁ দেবজ্যোতি কিছু শোনা যাচ্ছে? দেবজ্যোতি, নেটে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্যারি আপনি অন। শুনতে পাচ্ছেন? আমি যেটাকে বলতে চাই যে দেবাংশুবাবু যেটাকে বললেন যে মিঠুন চক্রবর্তীকে, ওনার কথার মানে উত্তর দিতে আমি রাজি নই। শাসক দলের যে কেউই প্রশ্ন করুক, সাধারণত পশ্চিমবাংলার মধ্যে উত্তর দেওয়াটা শাসক দলের দরকার, সেটা যেই করুক। সে আপনি পরে উত্তর দিন, এগেন্স্টকে উত্তর দিন, সেটা কথা না, কিন্তু একখানা উত্তর ইজ কাম্য। সকলেই কাম্য যে শাসক দল আমার একখানা কোনো কথার উত্তর দিয়েছেন। যাই হোক, সেটা ওনার নিজস্ব মতামত, যে উনি দেবেন কি না দেবেন সেটা উনি নিজস্ব মতামত দিলেন, যে না উনি না বিজেপি করেন, না উনি সাধারণ লোক, আমি উত্তর দিতে চাই না। কোনো একখানা জায়গায় উত্তর দিতে হবে, যাই হোক সেটা কথা না। এরপর কথাটা হচ্ছে যে দেখুন, এতগুলো ডাক্তার ওখানে বসেছে, লোকের মধ্যে বিভেদ হবেই। একজন বলবে আমি আন্দোলনটা এইভাবে করতে চাই, একজন বলবে আন্দোলনটা আমি ওভাবে করতে চাই, একজন বলবে মমতা ব্যানার্জির সঙ্গে বসতে চাই, একজন বলবে হয়তো বসতে চাই না। ঠিক আছে, আমাদের প্রশ্নটা সেটা না। আমাদের প্রশ্নটা হচ্ছে 5 দফা যেতে দাবি রয়েছে, যেটা স্বাস্থ্য ভবনে সকলে মিলে বসে রয়েছেন, সেই জিনিসটা যেটা চলছে। এক হচ্ছে ভিডিওগ্রাফার নিয়ে এন্ট্রির কথা। চন্দ্রিমা ম্যাডাম যেটাকে বললেন সেটা হচ্ছে যে 3 ঘন্টা মমতা ব্যানার্জি বসে রয়েছেন, 35 দিন কিন্তু ডাক্তাররাও রাস্তায় বসে রয়েছেন। এক,
পশ্চিমবাংলায় MBBS কত আছে? 90,000-এর ওপর ডাক্তার রয়েছে। সেখানে আন্দোলনে কতজন বসে রয়েছেন জুনিয়র ডাক্তার? তার 5 ভাগের 1 ভাগও নয়। এই যে দেখানো হচ্ছে, কপিল সিব্বল মহাশয় যেটা দেখাচ্ছেন সুপ্রিম হুম। কোর্টে গিয়ে যে হুম। মানুষ মারা যাচ্ছে, হুম। এইটা কিন্তু কোনো কথা না।